ছন্দকথার সব বন্ধুদের শুভেচ্ছা জানাই। গল্প ইচ্ছাপূরণ, সত্যগোপাল রায়। কৃষ্ণদাস রায় আর মধুসূদন রায় এর পাশাপাশি বাড়ি। দুজনেই হরিহরাত্মা বন্ধু, দুজনেই গৃহী, কিন্তু দুজনেই পরম বৈষ্ণব গৌরভক্ত। যখন ভোরে উঠে কৃষ্ণদাস উচ্চস্বরে ধ্বনি দেন, গৌর গৌর, ও বাড়ি থেকে মধুসূদন রায় উত্তর দেন, নিতাই নিতাই। মহাপ্রভু শ্রীচৈতন্যের প্রেমধর্ম এবং হরিনাম কীর্তনের মাহাত্ম্য সারা বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। উচ্চনীচ সবাই এই নামানন্দে বিভোর। গায়ের নাম গাজীগঞ্জ, থানা চুনারুঘাট, জেলা সিলেট। শ্রীহট্ট বা সিলেটে জেলা বৈষ্ণব মহাজনদের কাছে পরম তীর্থস্থান। কেননা মহাপ্রভুর পিতা পণ্ডিত জগন্নাথ মিশ্রের জন্মস্থান সিলেট, ঢাকা দক্ষিণ গ্রাম। শচীদেবীকে নিয়ে নবদ্বীপ যাত্রার সময়ে নিমাই মায়ের গর্ভে ছিলেন, এটাই নাকি ইতিহাস। গৃহকর্তা কৃষ্ণদাসের ঘরে আজ শ্রীবাদ ভগবতের পাঠ উপলক্ষে বহু ভক্ত এবং বিশিষ্ট ব্যক্তিরা সমবেত হয়েছেন। পরম আনন্দের পরিবেশ। কীর্তন শেষে ভক্ত হরিদাস চক্রবর্তী, যিনি শায়েস্তাগঞ্জের সেশন মাস্টার, বললেন, কৃষ্ণদা, আমরা এতদিন ধরে হরিনামের রস আস্বাদন এর আনন্দ লাভ করেছি। এবার আমরা সবাই মিলে তীর্থ ভ্রমণে যেতে পারি। আপনারা অনুমতি দিলে রেল ভ্রমণের সব ব্যবস্থা আমিই করব। কৃষ্ণদাস বললেন, অতি উত্তম প্রস্তাব। জীবনে একবার শ্রী বৃন্দাবন এবং মহাপ্রভুর লীলাক্ষেত্রগুলি পরিক্রমা করলে প্রাণ মন সার্থক হবে। সমবেত সব ভক্তরা এই প্রস্তাব সমর্থন করলেন। তিনি আরও বললেন, আমাদের ভরত কিশোর সেন, যিনি 2 বছর আগেই নবদ্বীপ পুরী ভ্রমণ করে এসেছেন, তিনি তীর্থযাত্রার আয়োজনে আপনাকে সাহায্য করবেন। যাত্রার আয়োজন চলছে। ওই সময়ে যাতায়াতের যোগাযোগ ব্যবস্থা খুবই কঠিন। দীর্ঘপথ পদব্রজে চলতে হবে। আহার নিদ্রা বিশ্রাম সবই কষ্টসাধ্য, তাই শারীরিক সক্ষমতা চাই। দলটি নেহাত ছোট নয়, সবাই যেতে চান। যাত্রী সংখ্যা 60, বয়স 40 থেকে 55 মধ্যে। একমাত্র মহিলা যাত্রী কৃষ্ণদাসের বালবিধবা সহোদরা দিদি কুঞ্জলতা। 8 বছর বয়সে বিয়ে, 10 বছর বয়সে বিধবা, তারপর থেকেই পিতৃগৃহে। দিদি সবার চেয়ে বয়সে বড়, মাত্র 58টি বসন্তকে বিদায় দিয়েছেন। ছোটোখাটো চেহারার শক্ত সমর্থ গড়ন, বাড়িতে নিত্য কথকতার আসরের নিয়মিত শ্রোতা তিনি। মহাভারত, রামায়ণ, ভাগবতের ও বৈষ্ণব পদকর্তাদের মুখে কাহিনী এবং চরিত্র ব্যাখ্যা শুনে শুনেই একেবারে কণ্ঠস্থ এবং মর্মস্থ, যদিও অক্ষর পরিচয় হয়নি। কথাবার্তা আচরণে এমন একটা স্নেহময় ব্যক্তিত্ব যে এতগুলো পুরুষের মধ্যেও তার বিচরণ অতি সহজ ও সাবলীল। তাই সবার কাছেই সম্ভ্রম আদায় করেছেন তিনি। বৃন্দাবন থেকে এক ব্রজবাসী এসেছেন পথের সাথী হিসেবে। প্রথমেই রেলগাড়িতে মথুরা হয়ে বৃন্দাবন যাত্রা। বৃন্দাবনের রজ ধূলিকণা চুম্বন করি ভক্তদের মনে অপূর্ব শিহরণ। এই সেই ব্রজভূমি যেখানে সর্বত্র রাধাকৃষ্ণের লীলাক্ষেত্রগুলি বিস্তৃত। 84 কোষ পায়ে হেঁটে পরিক্রমার পথে গোকুল, যমুনাপল্লী, নিধিবন, রাসমণ্ডল, মীরাবাই মন্দির, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন দর্শন স্পর্শন করে নয়ন মন সার্থক করেছেন ওরা। এখানেই দেখতে দেখতে 3 সপ্তাহ কেটে গেল। মনের আনন্দের কাছে দৈহিক কষ্ট হার মানতে বাধ্য। এবার পুরী জগন্নাথের উদ্দেশ্যে যাত্রা। মহাপ্রভু শ্রীচৈতন্যের সন্ন্যাস জীবনের বেশিরভাগটাই কেটেছে এই জগন্নাথ ক্ষেত্রে। কথাই বলেই নীলাচলে মহাপ্রভু। ওই দেখুন ত্রিমূর্তির প্রধানমন্ত্রী দারু ব্রহ্ম জগন্নাথকে। ওই দেখুন মহাপ্রভু শ্রীজগন্নাথের মূর্তিপানে আকুল নেত্রে তাকিয়ে আছেন, গরুর স্তম্ভের গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। প্রতিদিন সহস্র সহস্র ভক্ত এই মন্দিরে এই মন্ত্র পড়ে আকুল প্রার্থনা করেন। গম্ভীরা সিদ্ধবকুল যবন হরিদাসের সিদ্ধিস্থল। ওইখানে রথের সামনে সপারিষদ মহাপ্রভু নর্তন করতেন। ভক্তদের মনে প্রতিটি গৌরলীলাস্থল শিহরণ জাগায়। ওই দেখুন অন্তহীন বারিধি মহাসমুদ্র, যেখানে মহাপ্রভু প্রতিদিন অবগাহন করতেন, তারপর মন্দিরে যেতেন এই পথেই।
অপূর্ব সব দর্শন শেষ করে এবার শ্রীধাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু। এখানেই 2 সপ্তাহ কেটে গেছে। মহাপ্রভুর জন্মস্থান, বাল্যলীলা ও যৌবনলীলা ক্ষেত্র নবদ্বীপে পা দিয়ে ভক্তদের কণ্ঠে জয়োল্লাস ধ্বনি। এই জন্য মাতৃভূমিতে মায়ের কাছে ফিরে আসা গৌরী ও বৈষ্ণব মাতৃরই পরম ইচ্ছা জীবনে একবার অন্তত এই পুণ্যধাম দর্শন করেন। এখানেই নিমাইয়ের জন্ম। এখানেই সুরধনী তীরে তরুণ নিমাই পণ্ডিত দিগ্বিজয়ী পণ্ডিতের অহংকার চূর্ণ করে নবদ্বীপের মর্যাদা রক্ষা করেছেন। এখানেই তার সন্ন্যাস গ্রহণ, জগাই মাদাই উদ্ধার, নাম কীর্তনের মাধ্যমে প্রেমধর্মের প্রচার, ত্যাগ, বৈরাগ্য, মানবপ্রেম মহাপ্রভুই জগৎ সংসারকে শিখিয়েছেন। ভক্তরা অনেকগুলো দলে ভাগ হয়ে বিভিন্ন মন্দিরে আশ্রমে উঠেছেন। গঙ্গা তীরে প্রতিদিন সকালে ও বিকেলে ভক্তরা মিলিত হয়ে সব গৌরলীলা কেন্দ্রগুলি দর্শন করতেন, চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতের রস আস্বাদন করতেন। এইরকমই একদিন সকালে সব ভক্তরা গঙ্গা তীরে রানীর ঘাটে সমবেত হয়েছেন। কৃষ্ণদাসের এক বন্ধু বিষ্ণুমাধব বললেন, কৃষ্ণদা, আমরা গৌরহরির কৃপায় সুস্থ দেহে সব তীর্থ দর্শন করে এলাম। এবার এই নবদ্বীপ ধাম দর্শন করে সবাই মিলে ঘরে ফিরতে পারলে তবেই সব মঙ্গল। একটু মুচকি এসে কৃষ্ণদাস বললেন, বিষ্ণুদা, মহাপুণ্য থাকলে তবেই এই পবিত্র গৌরতীর্থে আসার সৌভাগ্য হয়। যেমনি এসেছো সবাই মিলে, এমনি সবাই চলে যাবে। গৌরের স্থানে 1-8জনকে রেখে গেলে ক্ষতি কি? এ কথার কোনো গূঢ় অর্থ আছে কি একমাত্র বক্তাই জানেন। এই কথা শুনে সমস্বরে প্রতিবাদ করে বললেন সব ভক্তরা, না না কৃষ্ণদা, আমরা সবাই একসাথেই ফিরব, কাউকে রেখে যাব না। তারপর কৃষ্ণদাস আর কোনো কথা বলেননি। কৃষ্ণদাস ও কয়েকজন তার দীক্ষাগুরু পরমানন্দ স্বামীর আশ্রমে উঠেছেন। মধুসূদন, হরিদাস, মুরারি, ভরত সাধু, অবশ্যই কুঞ্জ দিদি, রানীর চড়ার এই আশ্রমে তারা রয়েছেন। গুরুদেব গত হয়েছেন কয়েক বছর আগে। তার এক শিষ্য এখন আশ্রম কর্তা। এই আশ্রমে কৃষ্ণদাস মনের মতো শান্ত পরিবেশে জপ ধ্যান করতে পারেন। কুঞ্জ দিদি ও মধুসূদন দুজনেই কৃষ্ণদাসের সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। গৌরধামে 1-8জনকে রেখে গেলে ক্ষতি কি? এই কথাটি কোনো গূঢ় অর্থ আছে কি জানি। ছোট ভাইকে কুঞ্জ দিদি কোলে পিঠে করে বড় করেছেন। সংসারের সমুদয় কর্তব্য নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেছেন এই ভাই, কিন্তু গত কয়েক বছরে ঘর সংসারের প্রতি আর কোনো আকর্ষণ নেই। ছোট ভাই ঈশ্বরকে বিষয়াস সব বুঝিয়ে দিয়ে অনুক্ষণে গৌরহরি ভজনায় ব্যস্ত তিনি। হরিদাস চক্রবর্তী, যিনি রেলযাত্রার সব ব্যবস্থার দায়িত্বে আছেন, তিনি গতকাল এসে বলেছেন, কৃষ্ণদা, আমরা আর 3 দিন পরেই দেশের উদ্দেশ্যে যাত্রা করব। কৃষ্ণদাসই এই তীর্থযাত্রী দলের প্রধান হোতা, আর তার সম্মতি পেয়েই যাত্রার আয়োজন হয়েছিল এবং সব ভক্তরাই কৃষ্ণদাসের জন্যই এই কষ্টসাধ্য যাত্রায় সামিল হয়েছিলেন। কৃষ্ণদাস বললেন, সবই তার ইচ্ছা, তার ইচ্ছা হলেই সব কিছু ঠিক হবে। হরিদাস জানেন কৃষ্ণদাস মাঝে মধ্যে এরকম হেয়ালি ভরা কথাবার্তা বলেন, তাই হরিদাস যথারীতি ফেরার টিকিট কেটেছেন। 24 ঘন্টাও পেরোয়নি, রাতের ভোজন পর্ব শেষ হয়েছে। কুঞ্জ দিদি প্রতিদিনের মতো সবাইকে খাইয়ে নিজের খাওয়া শেষে শোবার আয়োজন করেছেন। একটা বড় ঘরে মাটিতে বিছানা পেতে কৃষ্ণদাসরা শুয়ে পড়েছেন। কুঞ্জ দিদি পাশের ঘরে আছেন। হঠাৎ পেটে অসহ্য ব্যথা। অন্যদের ঘুম ভেঙে যাবে বলে চুপি চুপি উঠে জ্বালালো লণ্ঠনটি নিয়ে কৃষ্ণদাস বাইরে বেরিয়ে এসেছেন। মৃদু শব্দ শুনে দিদির হালকা ঘুম ভেঙে গেছে। 8 ঘন্টার মধ্যে 3 বার দাস্ত হয়ে গেছে তার। দিদি প্রাথমিক চিকিৎসা শুরু করেছেন। দ্রুত জল ফুটিয়ে মিশ্রি গুলে অল্প অল্প মুখে দিচ্ছেন। শরীর ভীষণ দুর্বল। কৃষ্ণদাস এর মধ্যে আরও 2 বার ওদিকে গেছেন। হাত পা দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে। কে কি করবেন বুঝতে পারছেন না। ভরত সাধু এত রাতে ছুটেছেন রানীচড়ার একমাত্র ডাক্তার জীবনরতন গুপ্তকে আনতে। ভরতদার সাথে ডাক্তারের ভালো পরিচয় আছে। এত রাতেও জরুরি ডাক পেয়ে কর্তব্যপরায়ণ ডাক্তার তাড়াতাড়ি তৈরি হয়ে এদিকে আসছেন। জ্যোৎস্না রাত,
আগে আগে লণ্ঠন হাতে ভরতদা পিছনে, ডাক্তার গুরুর আশ্রমের গলির ঠিক মুখটাতে ভরতদা লণ্ঠন হাতে থমকে দাঁড়ালেন। ডাক্তারবাবু জ্যোৎস্না রাত্রির চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পেলেন তাদের থেকে কয়েক হাত দূরে আগে আগে পথ চলছেন 1 বছর 7 বালক, পরনে সাদা ধুতি ও সাদা উত্তরীয়, 40 বছর নবদ্বীপবাসী। ডাক্তার এ পাড়ার ছেলেবুড়ো প্রত্যেককে চেনেন, কিন্তু এরকম কোনো বালককে এই বেশে কখনো দেখেননি। আশ্চর্য! আপনি কে? আপনি কে? এত রাতে কোথায় যাচ্ছেন? 3 বার প্রশ্ন করার পর উত্তর এলো, আমি গৌর। বলার সঙ্গে সঙ্গে বালক অদৃশ্য। ডাক্তার ভরতদাকে শুধু বললেন, তাড়াতাড়ি চলুন, মাত্র 5-6টা বাড়ি। 1 মিনিটে ওরা পৌঁছে গেলেন আশ্রমের দরজায়। করুণ আর্তনাদ আসছে ভেতর থেকে। কৃষ্ণদা, কৃষ্ণদা, আপনি কথা বলুন। আপনি কথা বলছেন না কেন? না, কোনো সাড়া নেই। ডাক্তারবাবু এই জীবনে এরকম আশ্চর্য অলৌকিক ঘটনা কখনো দেখেননি। ডাক্তারবাবু বললেন, আপনারা শান্ত হন। গৌরহরি এইমাত্র চলে গেলেন। ভাগ্যবান ডাক্তার এবং ভরত সাধু এই ঘটনার সাক্ষী হয়ে রইলেন। সমস্ত ভক্তগুলের ও দিদির অশ্রুজল উপেক্ষা করে গৌরন্ত প্রাণ কৃষ্ণদাসের অন্তরের ইচ্ছাই পূর্ণ হল। স্বয়ং গৌরচন্দ্র সশরীরে এসে ভক্তের ইচ্ছা পূরণ করলেন।